শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। পাপিয়া, আপনাকে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে, না হলে আপনার রক্ষা নেই। আপনাকে ক্ষমা চাইতেই হবে, কারণ আপনি মূল জায়গা যার খান তার বিরোধিতা করেছেন। এখানে রাজনৈতিক দল নাগরিক ঐক্য চেয়েছিল, তাহলে প্রশ্ন আসতে পারে নাগরিক ঐক্যকে না দিয়ে কেন এনসিপিকে দেওয়া হবে? আমি তো বরং বলি, এনসিপিকে যদি শাপলা প্রতীক দেওয়া হয় সেটা এনসিপির জন্যই ভালো হবে না। যে সরকার, যদি নির্বাচন কমিশন টেকনিক্যালি স্বাধীন, কিন্তু প্রশ্ন আসবে সরকার তাকে ইনফ্লুয়েন্স করে এনসিপিকে এটা দেওয়াতে বাধ্য করেছে, এবং এনসিপির যে কিংস পার্টি তকমা বা ইমেজ সেটা অনেক বেশি এস্টাবলিশড হয়ে যায়। আমি বলবো যে এই ধরনের আচরণ কি তারা ব্রাহ্মণবাড়িয়ায় করতে পারবেন? এই ধরনের আচরণ তারা বগুড়ায় ঢোকার সময় করতে পারবেন, ফেনীতে পারবেন, তারা ইয়েতে পারবেন, রাউজানে যেখানে সালাউদ্দিন কাদেরের এলাকা, সেখানে পারবেন, সেখানে বিএনপিকে গালি দিয়ে ঢুকতে পারবেন? কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, তারা চেষ্টা করছেন জনগণের বিরুদ্ধে জনগণকে লিলিয়ে দেওয়ার জন্য। তারা বাংলাদেশে একটা জেলার বিরুদ্ধে অন্য জেলার লোকদেরকে লিলিয়ে দিতে চাচ্ছেন। তারা আহ্বান করছেন সব জায়গা থেকে আসেন, আমরা গোপালগঞ্জে যাই। কেন? গোপালগঞ্জ কি বাংলাদেশের মানুষের শত্রু নাকি? চট্টগ্রাম কি কারো শত্রু? সাতকানিয়া কারো শত্রু? গোপালগঞ্জে বুধবার যে ঘটনাবলী হলো সেটা আপনার কি মনে হয়, মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি তারা পালন করলো ওখানে? আমি সেটাই বলতে আসছি। বলুন। আমরা দেখলাম আপনিও দেখেছেন যে গোপালগঞ্জ সকালে ওখানে বিক্ষুব্ধ জনতা যখন শুনতে পারলো, যখন ওই যে এনসিপির আপনার এক সমন্বয়ক বললো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো যে তারা গোপালগঞ্জে যাবে এবং গোপালগঞ্জে জাতির পিতার সমাধি সেটাও শেষ করবে, তখন আমাদের গোপালগঞ্জে শুধু গোপালগঞ্জের মানুষ নয়, সবারই রক্ত খরণ হয়েছে এবং সবাই ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে। এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরা যুক্ত হয়ে গেলেন, যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বেশি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান 5টি ক্যাটাগরিতে 5 জনের হাতে পুরস্কার তুলে দেন। 3 দিন ব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। Institution has lot to do in producing great human being unless আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে, আমাদেরকে ভালো মানুষ। Only then you can contribute, whatever you contribute, the country and nation will prosper. পাপিয়া, আপনাকে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে, না হলে আপনার রক্ষা নেই। আপনাকে ক্ষমা চাইতেই হবে, কারণ আপনি মূল জায়গা যার খান তার বিরোধিতা করেছেন, এখানে তাকে নিয়ে কটাক্ষ করেছেন। এটা আপনাকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়ে বিএনপি কর্তৃপক্ষ যারা আছেন মূল জায়গাতে অনুরোধ করতেছি, আপনারা অনতিবিলম্বে আপনারা একটা সুস্পষ্ট বক্তব্য দেন, না হলে আমরা ধরে নেব এই বক্তব্যটা আপনাদের। যদিও আমি জেনেছি অনেক কিছুই। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য, তকুর বক্তা, অনেক আলোচিত এবং সমালোচিত। উনি সম্প্রতি প্রবাসীদেরকে নিয়ে একটি নয় অনেকগুলো মন্তব্য করেছেন, বাজে মন্তব্য। প্রবাসীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, তাদের ভোটাধিকার বলতে গেলে নাগরিক অধিকার অস্বীকার করেছেন পাপিয়া। আপনার এই বক্তব্যের তীব্র বিরোধিতা, নিন্দা, প্রতিবাদ, ঘৃণা প্রকাশ করছি। আপনারা রাজনীতি করেছেন এত বছর, কিন্তু রাজনৈতিক কমন সেন্স যেটা, সেটা যে অনুপস্থিত বাংলাদেশে আপনাদের ভিতরে,
যার কারণে বাংলাদেশ 17-18 বছর ফেসিজমের অধীনে গেছিল, সেটা প্রমাণিত। না হলে সীমাহীন লুটপাট দুর্বৃত্তায়নের পরও যে জায়গাতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেই জায়গাতে যারা দাঁড়িয়ে রেখেছেন একমাত্র আপনার ক্রেডিটর যারা আছেন তারা হলেন বাংলাদেশের প্রবাসীরা, খেটে খাওয়া প্রবাসীরা, সারা পৃথিবীতে যারা সরি সিরিজ প্রায় 1.5 কোটি প্রবাসীরা। আমরা বিগত 7-8 বছর ধরে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করি। আমরা একের পর এক লাইভ করেছি, ভিডিও করেছি, প্রতিবাদ জানাচ্ছি সবাই। আমি না, যদিও আমি মনে করি যে আমি শুরু করেছিলাম অনেকটা বিষয় মানে প্রবাসীদেরকে নিয়ে, এটা দাবিদার করতেই পারি আমি। এবং রিসেন্টলি আমরা এই সরকারের অধীনে, কারণ রাজনৈতিক সরকার যেগুলো আছে তারা কখনোই প্রবাসীদের অধিকার নিয়ে মধু নিবে প্রবাসীদের কাছ থেকে, কিন্তু মধু যারা দিবে তাদেরকে সবসময় তারা আপনার অবাঞ্ছিত করে এবং অধিকার বঞ্চিত করে রেখেছিল সেই প্রবাসীদের। বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারের কাছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রতিবাদ ওঠার পর তারা সেটা বিবেচনা নিয়েছেন এবং প্রবাসীদের অনেক অধিকারের ভিতরে ভোটাধিকারটাকে তারা বাস্তবায়নের পথে এগুচ্ছেন, এবং সেটা আমাদের সবার দাবি ছিল, আপনাদের দাবি ছিল, সেটা তারা করেছেন। আমি সম্প্রতি প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি এবং তারা সেটা নিশ্চিত করেছিলেন। এবং পরবর্তী সময় যখন আমি আমেরিকাতে ফিরে আসি, শুনলাম 3 দিন আগে ঘোষণা দিয়েছেন, আমি পোস্ট দিয়েছি সেটা, যে আপনার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে মোটামুটি কাজ শুরু করেছেন তারা, এবং কিভাবে হবে তারও একটা আপনার লেআউট তারা প্রকাশ করেছেন। আমি প্রধান নির্বাচন কমিশনার স্যার এবং নির্বাচন কমিশনার বৃন্দ ওদেরকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি সকল প্রবাসীদের পক্ষ থেকে, যে আপনারা আমাদের দাবিটা এবং যে কথাগুলো আপনারা যখন দেখা করেছিলাম আপনারা বলেছিলেন ঠিক এক্স্যাক্টলি আউটকাম আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বলার কি যে নির্বাচন কমিশনার আমাদেরকে নিশ্চিত করেছিলেন কয়েকটা 2-1টা রাজনৈতিক দল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ঘুর বিরোধিতা করেছে। তারা, আমি নাম বলতে চাইনি এই রাজনৈতিক দলের, কেননা তাদের ক্ষতি হবে, কিন্তু এখন বের হয়ে গেছে এগুলা, চাইনি আমি তাদের এই ক্ষতি হোক, কারণ তারা হয়তো বাক বিচার না করে এটা গোপনে বলেছেন, গোপন মিটিং এ আমরা জানতে পেরেছি তারা আপনার পাবলিকলি বলেন প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে, আর নির্বাচন কমিশনারে গিয়ে প্রবাসীদের ভোটাধিকারের বিপক্ষে কথা বক্তব্য তুলে ধরেছেন, কেন এটা প্রয়োজন নাই, দেওয়াটা উচিত হবে না, এবং কি কি সমস্যা এখানে দেখা দিতে পারে এটা বলে এসেছেন। আমি জানি খারাপ বলেছেন, কোন নেতা বলেছেন সেটাও আমি জানি, নাম প্রকাশ করিনি, কারণ এই দলের এবং নেতৃবৃন্দের ক্ষতি হবে প্রচন্ড ধরনের, কারণ প্রবাসীরা একটা বিশাল ফোর্স। এবং মনে রাখবেন এই সময়ে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র প্রবাসীদের কারণে দাঁড়িয়ে আছে, আর না হলে আমাদের সত্যিকার অর্থেই, এবং আমি বলেছিলাম একদিন যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছাড়া বাংলাদেশ একটা ভিক্ষুকের জাতি পরিণত হবে ওভারনাইট, সেটা সত্য। এবং আজকে এই প্রবাসীদেরকে নিয়ে এই মন্তব্য উনি করলেন, আমি জানি না ওনার সমস্যা কি, ওনার কি মাথা ঠিক আছে কিনা, বা উনি সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডারে ভুগতেছেন কিনা। না হলে প্রবাসীদেরকে এমন ভাবে পাবলিকলি এসে অ্যাটাক করার কতটা মূর্খতা এবং এক ধরনের দুঃসাহস উনি করেছেন, সেটা আপনার বলার বাহিরে। এবং উনি যদি একজন রাজনীতিবিদ হতেন, পাবলিকলি এই ধরনের 1.5 কোটি প্রবাসী, যাদের আরো 1.5 কোটি থেকে 3 কোটি ডাইরেক্টলি মানে পরিবারের মেম্বার অর্থাৎ পরিবারের সদস্য বাংলাদেশে আছে, এর মধ্যে কমসে কম 2 কোটি মানুষ অ্যাক্টিভলি ভোটার হতে পারে, তাদেরকে নিয়ে এমন এবং আপনার দুঃসাহস বা এই ধরনের বক্তব্য দেওয়ার কি ধরনের যুক্তিকতা আছে আমি জানি না। ওনারা কি বিএনপির পক্ষে কাজ করতেছেন নাকি বিএনপি ডুবানোর মিশনে ওনারা নেমেছেন, সেই প্রশ্নটা থাকলো বিএনপির নেতৃবৃন্দ এবং জনাব তারেক রহমান আপনার কাছে। তবে আমি মনে করি যে অনতিবিলম্বে বিএনপির হাইকমান্ড থেকে বা সেন্ট্রাল জায়গা থেকে এই বিষয়ে আমরা একটা বক্তব্য চাই, এবং উনাকে ক্ষমা প্রার্থনা করা দরকার, এবং উনাকে প্রবাসীদের কাছে এই তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে ক্ষমা চাইতে হবে। মনে রাখবেন, প্রবাসীদের ভোটাধিকার ছাড়া আমরা আবার 1.5 মাসে বলতে চাই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আমরা হতে দেব না, এবং হতে দেব না। এটা ছোট মুখে বড় কথা আপনারা বলতে পারেন, কিন্তু আমরা জানি কোথায় রুখতে হবে, নির্বাচন রুখা যায় সেই মেকানিজম আমাদের জানা আছে। এবং আবার বলছি, প্রবাসীদের ভোটাধিকার ছাড়া এবং তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া এই নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যদিও সরকার অর্থাৎ আন্তরিকভাবে প্রবাসীদের ভোটাধিকারটা প্রতিষ্ঠা করে আপনারা যাচ্ছেন, এবং সেই লক্ষ্যে সব ধরনের কাজ তারা এগিয়ে নিয়েছেন এবং কাজ শুরু করেছেন ইতিমধ্যেই তারা। আমি ধন্যবাদ দিই বাংলাদেশ নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট যারা আছেন এই কাজে নিয়োজিত তাদের সবাইকে, প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ যারা এবং অর্থাৎ আন্তরিক তারা প্রবাসীদের এই বিষয়ে, এবং কোনো ছাড় দিবেন না। এবং আমি আপনাদেরকে বলি, প্রধান রাজনৈতিক 1-2টা দল প্রতিবাদ এবং বিরোধিতা করার পরেও তারা ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে তাদের নির্দেশে বাংলা প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে তারা কোনো ছাড় দেন নেই, কাজ তারা শুরু করেছেন। ধন্যবাদ। এবং আবার বলছি, পাপিয়া আপনাকে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে, না হলে আপনার রক্ষা নেই, আপনাকে ক্ষমা চাইতেই হবে, কারণ আপনি মূল জায়গা যার খান তার বিরোধিতা করেছেন, এখানে তাকে নিয়ে কটাক্ষ করেছেন, এটা আপনাকে নিতে হবে। এবং এই দায়িত্ব নিয়ে বিএনপি কর্তৃপক্ষ যারা আছেন মূল জায়গাতে অনুরোধ করতেছি, আপনারা অনতিবিলম্বে আপনারা একটা সুস্পষ্ট বক্তব্য দেন, না হলে আমরা ধরে নেব এই বক্তব্যটা আপনাদের। যদিও আমি জেনেছি অনেক কিছুই নির্বাচন কমিশন থেকে কার কি বক্তব্য ছিল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। ভালো থাকবেন, কথা বলবেন অন্য সময়। আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে একটা ঝামেলা পাকানো হচ্ছে, এটা দীর্ঘদিন থেকে খেয়াল করছি, এবং আমি নিয়মিতভাবে আমার এখানকার ভিডিওতে বলেছি, আমি টকশোগুলোতে বলছি, এনসিপি বেশ কিছুদিন থেকে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে পারবে না এই আলাপ তুলছেন। এবার এনসিপির হয়ে যিনি সরকারে আছেন, 2জন আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, অনেকে প্রতিবাদ করবেন তারা কি এনসিপি। যাই হোক, ওই তর্কে এখন ঢুকছি না। জনাব আসিফ মাহমুদ
কয়দিন আগেই প্রস্তর যুগে স্বাগতম বলে এনসিপির মতো করে স্ট্যাটাস দিয়েছেন। এবার তিনি আবারও এমন একটা দাবি তুলেছেন যেটা ভেরি মাচ অ্যালাইনড টু এনসিপি। তারা কীভাবে প্রেক্ষাপট তৈরি করছেন আমি জানাব আসিফ মাহমুদের বক্তব্যেও আসবো। প্রথম তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা তুলেছেন যখন ঢাকার দক্ষিণের মেয়র ইস্যুতে নির্বাচন কমিশন কেন ইশরাক হোসেনের বিরুদ্ধে আপিল করেননি। হ্যাঁ, আপিল করা ফরজ, আপিল করতেই হবে। আপনি কোনো রায় পছন্দ করতে পারেন না এবং পছন্দ করে আপিলে যাবেন না, সিদ্ধান্ত নিতে পারেন না বলে আমাদেরকে শেখানো হলো। এবং আপিল ইশরাক জিতেছেন মামলায়, তার মানে আপিল হচ্ছে ইশরাকের বিরুদ্ধে, তার মানে সেই নির্বাচন কমিশন এবং জনাব তাপসের পক্ষে তারা ফাইট করবেন না, ইশরাক মেয়র নন, তাপস মেয়র ইত্যাদি ইত্যাদি। উদ্ভট সব কথা। এবং এই উদ্ভট পয়েন্টকে সামনে এনে যখন নির্বাচন কমিশনকে সরিয়ে দেওয়ার কথা হচ্ছিল তখন বোঝা যাচ্ছিল একটা ঘোট পাকানো হচ্ছে। সেই ঘোট পাকানো বাড়ছে এখন ধাপে ধাপে। এরপর আসলে প্রতীক নিয়ে সমস্যা। শাপলা প্রতীক চান এনসিপি। নির্বাচন কমিশন জাতীয় ফুল বা প্রতীক এই ধরনের একটা সব কথা বলে এটা থেকে সরে আসার চেষ্টা করছিলেন। তারা তখন যুক্তি দেন, আমরা এনসিপির ক্ষেত্রে দেখছি যে যাতে ফল কাঁঠাল তো কারো প্রতীক আছে, আমাদের ফুল হতে সমস্যা কোথায়। আর শাপলা কোনো জাতীয় প্রতীক না, এটা জাতীয় প্রতীকের অংশ। এবং এটাকে ভিত্তি করে যেন সার্জিস আলম, আমি যদি ভুল না করে থাকি, তার স্ট্যাটাস নিয়ে নিউজ হয়েছিল, তিনি বলেছেন যদি প্রতীকের অংশ শাপলা, মানে জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি দলীয় প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ পারে না, কারণ জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষ আছে। যদিও ধানের শীষ ঠিক শাপলার মতো করে নেই, শাপলা একেবারে কেন্দ্রে আছে। কিন্তু আর্গুমেন্ট সেটা না, আমার কাছে আর্গুমেন্ট একটা ভিন্ন মনে হয়। সেটা হচ্ছে যেটা দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল নির্বাচন কমিশনেরও। শাপলা প্রতীকটা এর আগে আরেকটা রাজনৈতিক দল নাগরিক ঐক্য চেয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে নাগরিক ঐক্যকে না দিয়ে কেন এনসিপিকে দেওয়া হবে। আমি তো বরং বলি এনসিপিকে যদি শাপলা প্রতীক দেওয়া হয় সেটা এনসিপির জন্যই ভালো হবে না, যে সরকার, নির্বাচন কমিশন টেকনিক্যালি স্বাধীন, কিন্তু প্রশ্ন আসবে সরকার তাকে ইনফ্লুয়েন্স করে এনসিপিকে এটা দেওয়াতে বাধ্য করেছে এবং এনসিপির যে কিংস পার্টি তকমা বা ইমেজ সেটা অনেক বেশি এস্টাবলিশড হয়ে যায়। আমি বলবো যে এই ধরনের আচরণ কি তারা ব্রাহ্মণবাড়িয়ায় করতে পারবেন? এই ধরনের আচরণ তারা বগুড়ায় ঢোকার সময় করতে পারবেন, ফেনীতে পারবেন, তারা ইয়েতে পারবেন, রাউজানে যেখানে সালাউদ্দিন কাদেরের এলাকা, সেখানে পারবেন, সেখানে বিএনপিকে গালি দিয়ে ঢুকতে পারবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, তারা চেষ্টা করছেন জনগণের বিরুদ্ধে জনগণকে লিলিয়ে দেওয়ার জন্য। তারা বাংলাদেশে একটা জেলার বিরুদ্ধে অন্য জেলার লোকদেরকে লিলিয়ে দিতে চাচ্ছেন। তারা আহ্বান করছেন সব জায়গা থেকে আসেন আমরা গোপালগঞ্জে যাই। কেন? গোপালগঞ্জ কি বাংলাদেশের মানুষের শত্রু নাকি? চট্টগ্রাম কি কারো শত্রু? সাতকানিয়া কারো শত্রু? রামু রাউজান কারো শত্রু? ফেনী কিংবা হাতিয়া কারো শত্রু? আপনি কিভাবে বলতে পারেন যে একটা জেলার মধ্যে ঢুকেন? কিন্তু আমাদের সিভিল সোসাইটি প্রতিনিয়ত নিজেদেরকে বিভক্ত করেছেন হালুয়া রুটির ভাগাভাগিতে। আমাদের এখানকার সিভিল সোসাইটি হচ্ছেন দলীয় সিভিল সোসাইটি, যারা হালুয়া রুটি পেলে তারা কথা বলে। এরা অনেকটা পোষা প্রাণীর মতো, যারা মাংসের টুকরো পেলে লেজ নাড়ে, মাংসের টুকরো না পেলে ঘেউ করে। মানবাধিকারের নাকি একটা অফিস বাংলাদেশের জাতিসংঘে স্থাপিত হয়েছে, তারা কেন সেখানে যাচ্ছে না? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। খুব স্বাভাবিকভাবেই আমরা আলোচনা করব গোপালগঞ্জের বুকে যা কিছু ঘটে যাচ্ছে, একেবারে অস্বাভাবিক কিছু ঘটছে নিশ্চয়ই, নাহলে দিনের পর দিন কারফিউ এবং গণগ্রেপ্তার এরকম আমরা শুনছি। রাত হলেই সেখানে পুরুষ শূন্য হয়ে পড়ছে, মানুষজন ঘরে থাকছে না। যারা ওই দিনের ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলায় যায়নি পর্যন্ত, যাদের উপস্থিত ছিল না, তারাও গা ঢাকা দিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। সার্বিক বিষয় নিয়ে গত 3 দিনে যা কিছু ঘটলো, বৃহস্পতি শুক্র শনি আজকে চতুর্থ দিন, তৃতীয় দিন, আপনার মূল্যায়ন? প্রথমত এই বিষয়টিকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিংবা যেভাবে মোকাবেলা করা হচ্ছে, এটা মনে হচ্ছে মশা মারতে কামান দেখার মতো। কেননা বাংলাদেশে পুলিশ আছে এবং একটি জেলায় এই ধরনের মারামারি নতুন কিছু না। এইরকম রাজনৈতিক মারামারি বা রাজনৈতিক ঝামেলা এর আগেও আমরা দেখেছি, বহুবার বাংলাদেশে হয়েছে। এটার জন্য এই যে ভয়াবহ শক্তিতে সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীকে নিয়োজিত করার যে বিষয়টি, এটি মনে হচ্ছে যে এটি একটা প্যানিক, এটা এক ধরনের প্যানিক। এবং সেই প্যানিকের বশবর্তী হয়ে যে ধরনের কাজ করা হচ্ছে, এই কাজগুলি অধিকাংশ ক্ষেত্রে সঠিক না হয়ে এই সিদ্ধান্তগুলিতে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমত এই সমস্যা কেন তৈরি হলো? সমস্যা তৈরি হলো গোপালগঞ্জের দিকে যখন এনসিপি পদযাত্রা শুরু করেছে, তখন এনসিপি কিছু মানুষ ঘোষণা দিতে শুরু করেছেন অত্যন্ত উগ্র, এবং বক্তৃতার মধ্যেও তারা উগ্র ঘোষণা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে অত্যন্ত অশ্লীল ভাষায়, শ্রবণ অযোগ্য এবং বাচন অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং ইচ্ছা করে উস্কানি দেওয়া হয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গাতে, আপনি যদি ব্রাহ্মণবাড়িয়াতে যান, আপনি যদি ফেনীতে যান, আপনি যদি বগুড়া যান, কিংবা আপনি যদি রাজশাহী, নওগাঁ, নাটোরে যান, আপনি এই ভাষায় কাউকে গালিগালাজ করলে এর প্রতিক্রিয়া কোনোভাবেই কোনো শুভ প্রতিক্রিয়া হওয়ার কথা না। তো যারাই গালিগালাজ করেছেন তারা তো আসলে উস্কানি দিয়েছেন, মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং শুধু তাই করেন নাই, তারা এমন সব কথাবার্তা লিখেছেন যেটা আতঙ্কজনক। তারা সমান করে দিবেন, তারা গুড়িয়ে দিবেন, তারা মুর্দাবাদ করবেন, তারা ধ্বংস করে দিবেন, সেখান থেকে তারা যুদ্ধ ঘোষণা করবেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। তো যারা এগুলো বলেছেন তাদেরকে আইনের আওতায় আনা দরকার ছিল। এই পুরো পদযাত্রাটিকে হয় পিছিয়ে দেওয়া উচিত ছিল,
অথবা তারা যদি প্রবেশও করে তাহলে সেটাকে শান্তিপূর্ণভাবে যাতে হয় সেই ব্যবস্থা সেই এলাকার সিভিল প্রশাসনের নেওয়া উচিত ছিল। সেগুলি কিছু না করে তারা যেটা করেছেন, তারা ইচ্ছা করে মুখোমুখি করে দিয়ে সেখানে সংঘাত তৈরি করার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টায় তারা সফল হয়েছেন। হবার পরে তারা প্রবল শক্তি, প্রবল ফোর্স নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, যেন তারা একটা নিদর্শন তৈরি করতে চাচ্ছেন যে যদি কেউ এনসিপি বিরোধিতা করে, যেটা আসলে এখন আমরা বুঝতে পারছি যেটা সরকারি দল, সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত অনিবন্ধিত কিছু তরুণের রাজনৈতিক দল, যাদের প্রত্যেকের অতীতের নানান ধরনের রাজনৈতিক ব্যাগেজ আছে, সেই ব্যাগেজ নির্ভর রাজনৈতিক দলটিকে তারা চেষ্টা করছেন প্রতিষ্ঠিত করার জন্য পুলিশ বাহিনী এবং প্রশাসনের পাহারায়। পুলিশ প্রথম বাধা দিয়েছে, বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়ে গেছিল। তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের এগুলো যেখানে যেটা করবে সেই জায়গায়। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।